নিজের এনার্জি দিয়ে কারো শারীরিক অথবা মানসিক সমস্যাকে দূর করে দেওয়া, কাউকে হিল করা, এইটা ঠিক কিভাবে সম্ভব? ভারতীয় ঋগ্বেদে স্পর্শ চিকিৎসার কথা উল্লেখিত রয়েছে। আমরা ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডীয় শক্তি অর্থাৎ ইউনিভার্সাল শক্তি দিয়ে হিলিং করি। আমেরিকায় 800খানা হসপিটাল আছে রেইকির। শিখে দেখুক বা হিলিং নিয়ে দেখুক, সে বুঝতে পারবে নর্মাল টেম্পারেচারের থেকে বেশি আমাদের এই হাত দিয়ে এনার্জিটা বেরোচ্ছে। অর্ধমৃত গাছকে বাঁচিয়ে দেওয়া যায়। হ্যাঁ, হয়। যেসব মানুষের ডিভোর্স থেকে শুরু করে রিলেশনশিপ কোনো সম্পর্ক ধরে রাখতে পারছে না, এমনকি একটা মানুষের যদি ক্যান্সার হয়, তার স্বাদিষ্টান চক্র প্রবলেম। মানে কেউ যদি চায় যে আমার যা প্রবলেম আছে সাতটা চক্রে, সেটা আমি ঠিক করব, এইটা ব্যবহার করি। প্রথম হচ্ছে এটা এল রড। তো একজন মানুষ হিলিং টেকনিককে ব্যবহার করে মানিকে কিভাবে অ্যাট্রাক্ট করতে পারে? নিজের আজ্ঞা চক্রে কনসেন্ট্রেশন দিয়ে হাতটা এরকম করে রেখে, যেগুলো বৈশিষ্ট্য, ব্ল্যাক ম্যাজিকের বৈশিষ্ট্য আমি বললাম, যদি এরকম মনে হয় তাহলে একটা কাজ করতে পারো। এই জন্মের যে কোনো কর্মফল সুকৃত বা কুকৃত, সেটা পূর্বজন্মের ভিত্তিতেই আসে। যদি তাই না হতো তাহলে তোমাকে আমি একটা কথা বলি, ভগবান শ্রীকৃষ্ণ চড়া ব্যাধের হাতে মারা যেত না। আমাদের এই এপিসোডে আমরা মূলত আলোচনা করেছি বিভিন্ন হিলিং টেকনিক নিয়ে। আজ আমাদের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেইকি মাস্টার, লামাফেরা এক্সপার্ট শ্রী অনির্বাণ আচার্য। তাহলে চলুন শুরু করা যাক। আমার প্রথম প্রশ্নই এটা যে নিজের এনার্জি দিয়ে কারো শারীরিক অথবা মানসিক সমস্যাকে দূর করে দেওয়া, কাউকে হিল করা, এইটা ঠিক কিভাবে সম্ভব? আমরা ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডীয় শক্তি অর্থাৎ ইউনিভার্সাল শক্তি দিয়ে হিলিং করি। অর্থাৎ নিজের এনার্জি দিয়ে নয়, মহাবিশ্বব্যাপী প্রাণশক্তি দিয়ে যে হিলিংটা করা হয় এবং মানুষকে টাচ থেরাপির মাধ্যমে অথবা ডিস্ট্যান্স থেরাপির মাধ্যমে যে হিলিংটা করা হয়, সেটা দিয়ে হিলিং করা যায় খুব ভালোভাবে। প্রথমে জানতে হবে এটা কোথা থেকে এসছে। আমাদের ভারতীয় ঋগ্বেদে স্পর্শ চিকিৎসার কথা উল্লেখিত রয়েছে। আচ্ছা, এবার সেইখানে দাঁড়িয়ে আমরা টাচ করলেই যে সুস্থ হয়ে যাব এমন নয়, কিন্তু আমরা সাধারণ মানুষরা যদি কোনো জায়গায় কেটে যায়, দেখবে সেইখানে নিজের হাতটা আগে চলে যায় এবং হাত দেওয়ার পর প্রত্যেককে এই ভিডিও দেখার পর করে দেখবে যে হাতটা সেইখানে দেওয়ার পর প্রচুর লাঘব অনুভূত হয়। মানে ব্যথাটা কম লাগে, কম লাগে, মনে হয় মায়ের মতো একটা স্পর্শ, যেটা আমাকে ব্যথাটা লাঘব করছে। শিখে দেখুক বা হিলিং নিয়ে দেখুক, সে বুঝতে পারবে নর্মাল টেম্পারেচারের থেকে বেশি আমাদের এই হাত দিয়ে এনার্জিটা বেরোচ্ছে এবং তার মাধ্যমে, এই হাতের মাধ্যমে যে গ্রহিতা, তার সমস্যার সমাধান হচ্ছে। আমি তোমাকে আমার কয়েকটা এক্সপিরিয়েন্স বলি। আমি যখন প্রথম রেকি শিখেছিলাম, তখন আমি তো আর্ট কলেজ ছেলে। এবার আর্ট কলেজ পাশ করার পর আমি এখানে মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি। চাকরি করার পর কেন আমি ছেড়ে দিয়ে এইখানে আসলাম, আজকে তোমার সাথে বসে কেন পডকাস্ট করছি, এর তো নিশ্চয়ই কারণ আছে। আমি তো বেকার এই কথাগুলো বলবো না। তো আমি প্রথমে রিলেশনশিপ প্রবলেমে খুব ভুগছিলাম, তার জন্যই আমার রেকিতে যাওয়া। এবং আমার শ্বাসকষ্টের সমস্যা ছিল প্রচণ্ড পরিমাণে। এই সমস্যার সমাধানের জন্য আমার রেকির পথে আসা। তো আমি যখন প্রথম দিন রেকি করে আসলাম, আমিও দেখতে পারলাম হাত দিয়ে গরম গরম এনার্জি বেরোচ্ছে এবং আমার শরীর দিয়ে মনে হচ্ছে কোনো একটা ভাব বেরোচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমার স্যার আমাকে বলেছিল যে অনির্বাণ, জানো, দেয়াল ঘড়িতে যদি কোনো প্রবলেম হয় বা ইলেকট্রনিক্স জিনিসে যদি প্রবলেম হয় বা এরকম হচ্ছে কোনো গাছ, ধরো অর্ধমিত, ধরো মারা যাচ্ছে একটা তুলসী গাছ, সেই গাছকে তুমি যদি রেকি দাও, হতেও পারে সে বেঁচে যেতে পারে। মানে রেকি দিয়ে একটা অর্ধমৃত গাছকে বাঁচিয়ে দেওয়া যায়? হ্যাঁ, হয়। সেই গাছটা মারা যাবে এরকম অবস্থা, কিন্তু মৃতপ্রায় না, ধরো মারা গেছে এমন কোনো জিনিসকে বাঁচানো যাবে না। মানে তার মধ্যে কিঞ্চিত পরিমাণ প্রাণশক্তি থাকতে হবে। ওই যে প্রথমে বললাম প্রাণশক্তি, এটা তার মানে কিঞ্চিত মাত্র যদি প্রাণশক্তি থাকে, সেইখানে যদি আরও প্রাণশক্তি দেওয়া হয়, ওইখানের প্রাণশক্তি পূরণ হতে সাহায্য করবে এই শক্তিটা। ওই জন্যই একে বলা হয় ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি।
এই যে তুমি বলছো যে শারীরিক সমস্যাও ঠিক হবে এবং বিভিন্ন মানসিক সমস্যা বা রিলেশনশিপের সমস্যা, সম্পর্কের টানাপোড়েনও ঠিক হবে, এই যে পুরো বিষয় স্পর্শ চিকিৎসার বিষয়টা বা এই রেইকির বিষয়টা, এটার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে নাকি এটা পুরোটা একটা জাস্ট কনসেপ্ট? বৈজ্ঞানিক ভিত্তি বলতে গেলে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওষুধের অল্টারনেটিভ থেরাপি হিসাবে তো স্বীকৃতি দিয়েছে, রেকিকে স্বীকৃতি দিয়েছে। এইবার তুমি যখন নেটে সার্চ করবে দেখবে আমেরিকায় 800খানা হসপিটাল আছে রেকির, মানে জাস্ট এই স্পর্শ চিকিৎসার উপর। শরীরের বাইরে 4খানা আরও শরীর আছে, এইটাকে বলা হয় ভৌতিক শরীর, অর্থাৎ অন্নময় কোষ, এরপরে হচ্ছে মনোময় কোষ, তারপরে প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। আমাদের 7খানা চক্র খুব গুরুত্বপূর্ণ মানে মুখ্য ভূমিকা পালন করে। কীরকম? প্রথম হচ্ছে মূলাধার চক্র। একটা ব্যক্তির যদি এরকম হয় যে লোনে জর্জরিত হয়ে যাচ্ছে, একটা ব্যক্তি সুইসাইডেবল টেন্ডেন্সি আসে, কোনো কথাই না, ভালো রিলেশনশিপ সমস্ত কিছু, কোনো ব্যক্তিটা একদিন দেখা গেল মারা গেছে সুইসাইড করে, মূলাধার চক্র ডিস্টার্ব। কোনো ব্যক্তির যদি এরকম হয় যে তার না মানে ভবিষ্যৎ সম্পর্কে কোনো মানে ফিক্সড কোনো নেই যে আমার এটা থাকবে, তো আমার ছেলে হয়তো আমাকে দেখবে না, মানে নিরাপত্তার অভাব। মূলাধার চক্র আমাদের নিরাপত্তা দেয়, সেই নিরাপত্তাজনিত মানুষের অভাব থাকলে, এবং সেই ব্যক্তিরা তুমি দেখতে পারবে, তাকে জিজ্ঞেস করবে, আজকের পর তুমি জিজ্ঞেস করবে যে হাঁটুতে ব্যথা আছে কি না, অবশ্যই হাঁটুতে ব্যথা আছে। তো এই যে সমস্যাগুলো যদি হয় তার মূলাধার চক্রের ডিস্টার্ব হয়। এবং এরপর আসছি স্বাধিষ্ঠান চক্র। এই স্বাধিষ্ঠান চক্রের 6টা পেটালস এবং এর রং হচ্ছে কমলা, এবং মূলাধার চক্রের রং হচ্ছে লাল, 4টে পেটালস থাকে। তো স্বাধিষ্ঠান পেটালস বলছে 4টে পাপড়ি। আচ্ছা, এই পাপড়িগুলোর মধ্যেই আমাদের এই চক্রগুলো থেকে তোমার ঠিক ফানেলের মতো আমাদের মানে বেরিয়ে থাকে অরার মধ্যে কিছু চোঙার মতো। এটা কি হয় তুমি দেখেছো কিনা জানি না, ওই বর্ষাকালে ঘূর্ণাবর্তের মতো ম্যানহোলের মধ্যে জল ঢুকতে থাকে, তা ওই রকম আমাদের পরিবেশ থেকে প্রাণশক্তি শরীরের মধ্যে ঢুকতে থাকে। কোনো কোনো সময় আমাদের দেখবে এনার্জি লস, কোনো কোনো সময় এনার্জি অতিরিক্ত পরিমাণে, সেই সময় আমাদের পরিবেশ থেকে প্রাণশক্তি আমরা নিতে পারছি, অর্থাৎ চক্রগুলো সেই সময় উন্মুক্তভাবে রয়েছে, পেটালসগুলো ঠিকঠাকভাবে রয়েছে। এরপরে হচ্ছে এই স্বাধিষ্ঠান চক্র। যেসব মানুষের ডিভোর্স থেকে শুরু করে রিলেশনশিপ কোনো সম্পর্ক ধরে রাখতে পারছে না, এমনকি একটা মানুষের যদি ক্যান্সার হয় তার স্বাধিষ্ঠান চক্রর প্রবলেম। এবং যেসব মানুষ নিজেকে অপয়া মনে করে যে আমি হয়তো পারবো না, বা আমার হয়তো আমার দ্বারা এটা হবে না, আমি হয়তো খারাপ, সেই সব মানুষের স্বাধিষ্ঠানগত সমস্যা বা লিপিডজনিত প্রবলেম আছে। যেসব মানুষের অতিরিক্ত লোভ, লালসা, পরকীয়া সম্পর্ক, প্রেম ঘটিত অতিরিক্ত সম্পর্ক, স্বাধিষ্ঠান চক্রের সমস্যা। যেসব মানুষের, এবার আসি মণিপুর চক্র। আমাদের প্রত্যেকের মান যশ প্রতিপত্তি ধরে রাখে মণিপুর চক্র। একজনের উপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, কেউ ধরো নামের মালা জপ করতে করতে পিএমপিসি করে, কেউ ধরো অতিরিক্ত সিরিয়াল দেখে, কেউ যদি পিএমপিসি করে বা শোনে তার মণিপুর চক্র প্রবলেম। একটা মানুষের মধ্যে যদি ব্ল্যাক ম্যাজিক প্রচুর পরিমাণে হয় এবং সেই মানুষটাকে যদি মেরে ফেলে দেওয়া যায়, এবং লাইফে যদি দুর্ভাগ্য সবসময় কীরকম হচ্ছে একটা প্যাটার্ন চলে আসে, মানে কীরকম প্যাটার্ন, আমি দোকানে বসছি, দোকানে বেচাকেনা করতে পারছি না, আমি চাকরি ক্ষেত্রে যাচ্ছি, কোনো কিছুই হচ্ছে মানে স্টেবিলিটি নেই, স্টেবল যখন না হবে তার সেই সব মানুষের মণিপুর চক্রের ডিস্টার্ব হবে। এরপরে হচ্ছে অনাহুত চক্র। অনাহুত চক্রের প্রধান কাজ হচ্ছে আমাদের আকর্ষণ করা মানুষকে এবং মেলবন্ধনে তুলে ধরা। এবার ধরো কোনো মানুষের ধরো অনাহুত চক্রের মানে খুব প্রবলেম, সেই মানুষটাকে দেখে তুমি অ্যালার্জি অনুভব করবে, অর্থাৎ তোমাকে দেখে যদি কারোর অ্যালার্জি হয় বা তুমি যদি কাউকে দেখে অ্যালার্জি অনুভব করো, তোমার যদি কাউকে দেখে ঘৃণা হয়, পছন্দ না হয়, তাহলে তোমার অনাহুত চক্র খারাপ। মানে আমার খারাপ, আমার মানে তোমারও হতে পারে অথবা সেই ব্যক্তিটারও হতে পারে, ওটাই হচ্ছে অ্যালার্জি। মানে মেলবন্ধনটা হবে না।
এবার আসি বিশুদ্ধ চক্র, যেখানে এসে বিষ শুদ্ধ হয়। অর্থাৎ ভগবান শিব দেখবে গলায় এই যে সাপটাকে জড়িয়ে রেখেছে, তার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা তো দিতে হবে। এমনি এমনি তো সাপটাকে জড়িয়ে রাখেনি। বাসকী হচ্ছে বিষধর। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে ধরো এরকম করতে হয়, যারা জীবনে সাকসেস পায় তারা অনেক মানে বিষবান কথাকে দমিয়ে রেখে জীবনে সাকসেস পায়। তো কীরকম হয়, ধরো তোমাকে বললো যে সাগর ভালো নয়, তুমি এই কথাটা শুনে যদি এখন মর্মাহত হয়ে যাও, সুইসাইড করো, তাহলে তোমার বিশুদ্ধ চক্র ভালো না। অর্থাৎ বিষটাকে সবসময় গলার মধ্যেই ধরে রাখতে হয়। যার বিশুদ্ধ চক্র ভালো না, সেই বিষটা যদি পেটে চলে যায় এবং পেটের থেকে একবার যদি মণিপুরে চলে যায়, সেই ব্যক্তিটার সুইসাইড করতে পারে। আচ্ছা, তো সেই কারণে বিশুদ্ধ চক্র আমাদের সাকসেস দেয়। বিশুদ্ধ চক্রর কাজ হচ্ছে পরমহংসতা করা, অর্থাৎ দুধটাকে নিয়ে জলটাকে ফেলে দেওয়া। অর্থাৎ তোমাকে যে উল্টোপাল্টা কথাটা বললো সেটাকে তুমি পজিটিভিটিতে কনভার্ট করে দেবে, এইটাই হচ্ছে বিশুদ্ধ চক্রের কাজ। এবং বিশুদ্ধ চক্র সামনে পেছনে থাকে, অনাহুত চক্র সামনে পেছনে থাকে, মণিপুর চক্র সামনে পেছনে থাকে, স্বাধিষ্ঠানও সামনে পেছনে থাকে, মূলাধার শুধু থালার মতো নিচের দিকে একটাই থাকে, এবং আজ্ঞাচক্র সামনে পেছনে থাকে। এবার আজ্ঞাচক্রর কাজ কি? তো আজ্ঞাচক্র যেটাকে সঠিক সেটাকে দেখারই প্রবণতা দেয়, এবং আজ্ঞাচক্রকে যদি ঠিকঠাক রাখতে হয়, আমি সবসময় বলি আমাদের বাজারে যে চলতি টুথপেস্টগুলো আছে সেই টুথপেস্টগুলো না ব্যবহার করে তেল আর সর্ষে তেল আর একটুখানি লবণ বা একটু হলুদ দিয়ে যদি দাঁত মাজা হয়। মানে এটা কেন? কারণ ওর মধ্যে সোডিয়াম লরেন সালফেট বলে একটা শব্দ আছে, ওই যৌগটা ওর মধ্যে থাকে, ওটা আমাদের এই চালের দানার মতো আজ্ঞাচক্রটাকে ব্লক করে দেয়। তার মানে আমাদের দেখার শক্তিটা নষ্ট হয়ে যায়। তার মানে দেখার শক্তি নষ্ট হলে আমি ছেড়েই দিলাম, আমি ভগবানকে দেখব না, আমি যদি লজিক্যালি দেখি তাহলে সেই মানুষটাকে তো ঠকিয়ে দিয়ে যাবে, সেই মানুষটা ব্যবসা করতে পারবে না। তাহলে একজন ব্যবসায়ী হতে গেলে, ভালো ব্যবসায়ী হতে গেলে ইনটিউশন পাওয়ার দরকার। কেন ইনটিউশন পাওয়ার দরকার? আমার কোন মালটা কোথায় বেচতে হবে সেটা জানার জন্য নিজের আজ্ঞাচক্রটা ভালো হওয়া দরকার। যারা জীবনের লাইফে রিস্ক নিয়ে সমস্ত কিছু কাজ করতে পারে, যে এই ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমি এটা করলে আমি সাকসেস পেতে পারবো, তার আজ্ঞাচক্রটা ভালো হওয়া দরকার, নচেত সে পারবে না। এরপরে আসি সহস্রদল চক্র অর্থাৎ সহস্রার চক্র। তো একটা ব্যক্তির যদি সহস্রার চক্র দুর্বল হয়, সেই ব্যক্তিটাকে মানে আমি অন্তত দেখেছি এরকম বলতে, এত প্রার্থনা করি, ভগবানকে ডাকি, কোনোভাবে সাড়া দেয় না, কোনো ফল হয় না, কোনো ফল হয় না। তুমিও দেখেছো নিশ্চয়ই। তো এরকমই হবে, এবং তার মানে যে মানি অ্যাবান্ডান্স সেটাও নষ্ট হয়ে যাবে। তার মাথায় যদি সৎ বুদ্ধি না থাকে, সে কোনোভাবে কোনো দিকে ইউটিলাইজ করতে পারবে না। এমনকি তুমি দেখবে রাস্তায় অনেক পাগল বিড়বিড় করে কথা বলতে বলতে যায়, তার প্রত্যেক কটা সহস্রার চক্র দুর্বল। আরও একটা ইন্টারেস্টিং কথা যে যারা দেখবে নেশা করে প্রচণ্ড পরিমাণে, এখন তো ঘরে ঘরে নেশা, মদ, ড্রাগস, অ্যালকোহলিক, হেরোইন এরকম তো প্রচুর রয়েছে। তো সেই সব মানুষের মূলাধার চক্র ড্যামেজের সাথে সাথে সহস্রার চক্র ড্যামেজ। আচ্ছা, এই যে 7টা চক্রের কথা তুমি বললে, এই 7টা চক্র মানে যাদের সমস্যা রয়েছে, ঠিক আছে, তাদের তো লাইফে বিভিন্ন স্টেজে তারা এফেক্টেড হবে, বিভিন্ন আসপেক্টে প্রবলেম হ্যাঁ, বিভিন্ন জায়গায় তারা যেরকম ফল পাওয়া উচিত সেরকম ফল তারা পাবে না বা পাচ্ছে না, এগুলো সমস্যা থাকার জন্য। তো সেই ক্ষেত্রে তাদের মানে কেউ যদি চায় যে আমার যা প্রবলেম আছে 7টা চক্রে সেটা আমি ঠিক করব, সে কিভাবে করতে পারে? ভালো সুস্থ স্বাভাবিক লাইফ লিড করতে পারো, সেখানে দাঁড়িয়ে তুমি হিলিং, মেডিটেশন, যোগা এর মধ্যে থাকতে পারো, স্পিরিচুয়াল পাথের মধ্যে থাকতে পারো, সেটার মাধ্যমে তুমি এই সমস্যাগুলোকে দূর করতে পারবে। আমি যেরকম একজন সার্টিফাইড রেকি মাস্টার, রেকি শেখাই, লামাফেরা শেখাই, অ্যাঞ্জেল শেখাই, এইগুলোও একটা আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি। এইগুলো তুমি যদি শেখো, সবচেয়ে তাড়াতাড়ি তুমি স্পিরিচুয়ালি এনক্লাইন্ডেড হতে পারবে এবং তোমার 7খানা চক্রকে ব্যালেন্সিং করতে পারবে। মানে পুরো ঠিক না হলেও ব্যালেন্স করা। এইবার তুমি যেটা বলছো পুরো ঠিক হওয়ার কথা, সেটাই এবার আসছি। পুরোপুরি কোনো কিছু ঠিক হয় না।
তুমি একটা কথা মনে রাখবে, ফল যতদিন খাবে ফলের গুণগত মানটা তুমি ততদিন পেতে থাকবে। তাহলে কি তুমি ছেড়ে দেবে? একদমই নয়। তোমার হাতের যে রত্নটা রয়েছে, রত্নর থেকেও সবচেয়ে বেশি ভালো কাজ করবে রেকি বা এই আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি। তো একটা মানুষ ডেইলি লাইফে লামা ফেরা শিখে 15 মিনিট প্র্যাকটিস করতে পারে, রেকি শিখে 45 মিনিট কি 39 মিনিট যদি প্র্যাকটিস করে, কারণ একটা মানুষের ফোনের স্ক্রল করতে করতেই 1 ঘন্টা চলে যায় সে তো সারাদিনে। তো অ্যাঞ্জেল থেরাপি শিখে যদি 20 মিনিট প্র্যাকটিস করতে পারে ঠিকঠাক করে, তা মানুষের জীবনের সর্বাঙ্গীন উন্নতি হয় এবং সেই মানুষটার আধ্যাত্মিক, শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং সম্পর্কগত সমস্যার সমাধান হয় 85%। মানে এটা পুরোপুরি ঠিক না করা গেলেও ব্যালেন্স করা সম্ভব। একটা ছাত্র যদি 100-র মধ্যে 85% মার্কস পায়, সে হচ্ছে এক্সিলেন্ট হয়ে যায়। তুমি এই জগতের মধ্যে অনেক কিছু অ্যাচিভ করে ফেলবে এই 85% যদি তুমি এটা করতে পারো। মানে এই যে রেইকি, লামা ফেরা, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে কোনো কিছুই না। এটার মাধ্যমে ইচ্ছা পূরণ করা যায়, ওটার মাধ্যমে ইচ্ছা পূরণ করা যায়, কিন্তু অতিরিক্ত যে গুণগত মানটা সেটা কীরকম। লামা ফেরা এমন একটা পদ্ধতি, লামা ফেরার মাধ্যমে আমাদের হচ্ছে যেগুলো আইনি সমস্যা, কোনো ব্যক্তি কারোর উপর বান মারলো, কোনো ব্যক্তি কারোর উপর নজর দোষ, এখন তো নজর দোষে সারা জায়গায় ভর্তি হয়ে গেছে, নজর দোষ দিল, কোনো ব্যক্তি এরকম করলো, তার উপর ব্ল্যাক ম্যাজিক করলো। আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি ব্ল্যাক ম্যাজিক হলে কীরকম হয়। যদি কারোর উপর থাকে, তোমাদের উপর, আমি তোমাদের প্রত্যেককেই পরীক্ষা করব, তো কারোর উপর যদি থাকে তাহলে কি হয়, আর যদি না থাকে তাহলে কি হয়। মানে এটা কি সত্যি বোঝা সম্ভব যে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা? অবশ্যই সম্ভব। তো সেইখানে দাঁড়িয়ে ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করা যায়, এইগুলো হয়। এবং লামা ফেরার মাধ্যমে এটা হয়, এবং রেইকির মাধ্যমে যেগুলো হয়, রেইকি দিয়েও ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা যায়, ম্যানিফেস্টেশন করা যায়, মানে ইচ্ছা পূরণ করা যায়, যে কোনো ইচ্ছা। তাই বলে এটা নয় যে আমি রেইকি শিখে 1 কোটি টাকার লটারি বাঁধাতে চাইলাম, এটা নয়। মানে সেলফ গ্রোথ, নিজের গ্রোথ। অর্থাৎ আমরা ছোটোবেলায় কীরকম, আমরা ছোটোবেলায় তুমিও করেছো, আমরাও করেছি, স্কুলে যাওয়ার সময় আমরা এরকম করি যে বাবা আমাকে একটু বুট ভাজা কিনে দাও, একটু লজেন্স কিনে দাও, একটা ব্যাগ কিনে দাও, একটা জুতো কিনে দাও, যেটা আমি সবসময় বলে থাকি। এই স্কুলটাকে যদি আমরা পরমাত্মার স্থান ধরতে পারি, তো এই যে আমরা যে বায়নাগুলো করলাম, এইটাই মানুষের লাইফে আইনি সমস্যা, ডিভোর্সের সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, ঘুমের সমস্যা, যে কোনো সমস্যা। তো হায়ার কনসাসনেসের দিকে যেতে গেলে যদি আমরা এই টুলসগুলো, মানে ম্যাট্রিক্সের দুনিয়ায় যদি আমরা এই লামা ফেরা, রেইকি বা এই সব হিলিং পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারি, হতে পারে আগের যে জার্নিটা আমার স্মুথ হতো না, সেই জার্নিটা আমার স্মুথ হয়ে যাবে, এবং আমরা সেই স্কুলে খুব ভালোভাবে পৌঁছাতে পারবো। আচ্ছা, এই যে ব্ল্যাক ম্যাজিকের কথাটা উঠলো, তো ধর আমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, বা কোনো, আমি না, যে কোনো ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, এইটা ঠিক কিভাবে তোমরা আইডেন্টিফাই করো? প্রথম কথা, সেই ব্যক্তিটার সাথে আমার কনসাল্ট করতে গেলে 2-4টে কথা জানতে হবে। ধরো তোমার এই যে এনভায়রনমেন্ট যেটা রয়েছে, একটা ব্যক্তির উপর যদি ব্ল্যাক ম্যাজিক হয়, প্রথম এটা মনে হবে বাইরে যে ঘরটা রয়েছে বা বাইরে যে অবস্থানটা রয়েছে, তার থেকে নিজের ঘরে ঢুকলেই মনে হবে ভ্যাপসা একটা গন্ধ, এবং লাইটের যে পরিমাণটা সেটা কমে আসবে। এবং যার উপর ব্ল্যাক ম্যাজিক হয় তার বাস্তু প্রবলেম আগে হয়। কেন একটু বলি। তার ঈশান কোণে পায়খানা বাথরুম থাকতে হবে, তার দক্ষিণ পশ্চিম কোণে পায়খানা বাথরুম থাকতে হবে, অর্থাৎ প্যারালালিভাবে এটাও মানে স্পিরিট অ্যাটাক করবে, এবং স্পিরিটের মাধ্যমে মানে ওই দিয়েই ব্ল্যাক ম্যাজিক করা হবে তার উপর। এটা খুব মানে ইন্টারেস্টিং। এমন কি তার রাত্রিরে ঘুমের মধ্যে স্বপ্নগুলো অন্যরকম হবে। অন্যরকম বলতে হতে পারে সে ভূত প্রেতের স্বপ্ন দেখলো, নেগেটিভ এন্টিটির স্বপ্ন দেখলো, তার প্রচুর লস হচ্ছে এরকম স্বপ্ন দেখলো, প্রচুর কুকুরের স্বপ্ন দেখলো যে কামড়াতে আসছে, এমন কিছু হতে পারে। ব্যক্তিটার কোনো খিদে থাকবে না, খাবার যত ভালো ভালো খাবার হোক মনে হবে পেট ভর্তি।
অর্থাৎ তার মণিপুর চক্রের প্রবলেম। একটা মানুষের যদি মণিপুর চক্রের প্রবলেম হয়, সেই ব্যক্তিটার উপর ব্ল্যাক ম্যাজিক হবেই হবে। হাঁটুর ব্যথা থাকবে, এবং সবচেয়ে বড় কথা, রাত্রে ঘুম আসতে চাইবে না। এইগুলো হলে তার হবেই, মানে ধরেই নিতে হবে তার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে। মানে আমি এটা জানতে চাই যে আমাদের উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা, আমার বলতে যে কোনো ব্যক্তির উপর, সেইটা তোমরা ঠিক কিভাবে বোঝো? এইটা ব্যবহার করি। প্রথম হচ্ছে এটা এল রড। আচ্ছা। এই এল রডের মাধ্যমে আমি প্রথমেই যেটা দেখি যে ব্যক্তির অরাটা সুস্থ বা ঠিক আছে কিনা, সেটা বোঝা যায়। এল রডটাকে একটা প্রোগ্রামিং করা হয়। এই প্রোগ্রামিংটা হচ্ছে এরকম যে অনেকে ভাবে কি এই প্রোগ্রামিং করা এরকম যে সে যেটা বলবে সেটাই দেখাবে, একদমই নয়। এইটাকে প্রোগ্রামিং করতে গেলে এরকমই ইন্টেনশন দেয়া হয় যে সেই সামনে থাকা ব্যক্তিটির যেটা সঠিক, তার সাপেক্ষে যেটা সঠিক সেটাই তুমি দেখাতে সাহায্য করো। এটাই প্রোগ্রামিং করা হয়। তো এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে তার সত্যতাটা যাচাই হয়। তো বলো তুমি কি, মানে আমি জানতে চাই যে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা। আচ্ছা, নাম বলবে তুমি? আমার নাম সাগর বোস। না, তোমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়নি। আচ্ছা, মানে এটা কি করে তোমরা বুঝতে পারলে? আচ্ছা, প্রথম কথা, এল রডটা যদি এই যে তোমার দিকে দেওয়ার পরেই অলরেডি এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তোমার নাম নিয়ে কিছু হয়তো বললাম, সেটা বলতে পারবো না। তো এল রডটা এইরকম যদি সামনের দিকে ঘুরে যায়, সেটার একটা মিনিং আছে। আর যদি এল রডটা এইরকম হয়ে যায়, ক্রস চলে যায়, তাহলে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে। সামনের দিকে ঘুরে গেলে এটা কি হলো? মানে আমার ক্ষেত্রে এটা কি হলো? তোমার অরাটা খুবই প্রোটেক্টিভ, এবং তুমি মানে অ্যাট্রাকটিভনেস হিসাবে, এবং তোমার কর্ম এবং তোমার আধ্যাত্মিক, শারীরিক, স্পিরিচুয়াল সমস্ত দিক থেকে তোমার ঠিকঠাক আছে। আচ্ছা। কোনো ব্যক্তির যদি ঠিকঠাক না থাকে, ধরো কিছুটা ঠিকঠাক থাকলো, তার মানে এতটা খুলবে, এরকম থাকতে পারে। এখানে কোনো কিন্তু হাতের কেরামতি নয়। আমি এটা ধরে রেখেছি শুধুমাত্র এর জন্য, আমি যখন স্ক্যানিং করলাম তখন কিন্তু আমার হাতটা এরকমই ছিল। এরকম নয় যে আমি এরকম করলাম, এর জন্য প্রেশার দিতে হবে, সেটা তো আমি করিনি। একদম একদম। মানে এটা তাহলে আমি আমার টিমের আরো একজনকে করতে পারো। কে আসবে? আয়, তোমার নাম বল। অনুজ শীল। অনুজ শীল। শীল। হ্যাঁ। এই যে ওর এইটুকুনি, ওর এইটুকুই। তোমারটা যেরকম ঘুরে যাচ্ছিল পুরো, ওর এটা ঘুরছে না। আরেকবার দেখি, আরেকবার ওরটা আরেকবার দেখি। এই যে এইটুকুনি, এর বেশি যাচ্ছে না। এই 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 এল রডের মাধ্যমে তোমরা আইডেন্টিফাই করো যে তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কি হয়নি। ধরো কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করা হলো, তো তার পরের রেমেডিটা কি? ব্ল্যাক ম্যাজিক যদি করা হয়, মানে যেটা সে বাড়িতেও করতে পারবে, তার যদি মনে হয়, কারো যদি মনে হয় যে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সে বাড়িতে কি রেমেডি ট্রাই করতে পারে? প্রথম কথা, তাকে সে বাড়িতে ট্রাই করতে পারে, একটা ব্ল্যাক ম্যাজিক অয়েল কিনতে পারে। ব্ল্যাক ম্যাজিক অয়েল কিনে সে ডিফিউজারে কন্টিনিউ একদিন অন্তর একদিন বা প্রতিদিন তার ইয়েতে জ্বালাতে পারে। সেটা আমি প্রোগ্রামিং করে দিই। সে এটা বেশি টাকা দরকার হয় না, এটা করতে পারে প্রথম, কম খরচায়। আর আরেকটা আছে, আমরা ছোটোবেলাতে থেকে দেখে এসেছি, মা কাকিমারা, আমার ঠাকমা দাদুরা যেটা করে এসছেন, এক্সারসাইজম। কীরকম এক্সারসাইজম? শনি মঙ্গলবার দেখবে মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ লঙ্কা, সর্ষে, হ্যাঁ ছোটবেলায় এটা সবার উপর করা হয়েছে, করে নিয়ে যাতে তোমার নজর না লাগে ওটাকে পুড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে ব্ল্যাক ম্যাজিক রিমুভ হয়। মানে শনি মঙ্গলবার করে, যেটা যেটা করা হয় মানে সাধারণ বাড়িতে। ধরো অনেকের বাড়ি ধরো ব্ল্যাক ম্যাজিক ধরো হয়েছে মনে হচ্ছে, বা যে সমস্যাগুলো আগে হবে, যেগুলো বৈশিষ্ট্য ব্ল্যাক ম্যাজিকের বৈশিষ্ট্য আমি বললাম, যদি এরকম মনে হয়,
তাহলে একটা কাজ করতে পারো, সুপুরি নিতে পারো একটা, ওই সুপুরিকে 9 বার বা 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে একটা সর্ষের তেলের মাটির প্রদীপের মধ্যে রাখতে হবে, রেখে কর্পূর দিয়ে তাকে জ্বালিয়ে দিতে হবে। আচ্ছা, জ্বালিয়ে দিয়ে যে কোনো মানে অসত্য গাছ, যে কোনো গাছের তলায় যদি রেখে আসো, তাহলে তার ব্ল্যাক ম্যাজিক, এটা 21 দিন টানা করতে পারো বা 11 দিন করতে পারো, ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে। আচ্ছা, অবসিডিয়ান পড়তে পারো, অবসিডিয়ান পড়লে ব্ল্যাক ম্যাজিক রিমুভ হয়। মানে রিমুভ পুরোপুরি হবে না, সেটা বলবো যে অ্যাবজর্ব করে নেবে। এর পরবর্তী তুমি যখন থেকেই পড়বে ব্ল্যাক ম্যাজিক, অবসিডিয়ান মানে ক্রিস্টাল। ক্রিস্টাল। এবং তার সাথে সাথে তুমি হিলিং থেরাপি নিতে পারো। মানে রেকি করলে আমি প্রত্যেকবারই বলি যে ব্ল্যাক ম্যাজিক স্পর্শ করতে পারবে না, এর কারণ একটা আছে। আমাদের অরাটা যদি ঠিকঠাক বড় হয়ে যায়, ঠিকঠাক যদি হয়, তাহলে অরার মধ্যে একটা শিল্ড তৈরি হবে। সেইখানে দাঁড়িয়ে এই শিল্ডটা যখনই হবে, ব্ল্যাক ম্যাজিক করলে সেটা ব্যাকফায়ার করে যে করছে তার কাছে চলে যায়। এই সমাজে বহু মানুষ আছে যারা হাজার চেষ্টা করেও সাকসেস পাচ্ছে না, বা মানিকে অ্যাট্রাক্ট করতে পারছে না। মানে তার যতটা পাওয়ার দরকার, সে যতটা যোগ্য, সে তার পরিবর্তে সেই পরিমাণ ফল পাচ্ছে না। তো একজন মানুষ হিলিং টেকনিককে ব্যবহার করে মানিকে কিভাবে অ্যাট্রাক্ট করতে পারে? প্রথমে একটা কথাই বলবো সাগর, খুব ভালো প্রশ্ন করেছো আমাকে। মানি কিভাবে কাজ করে এবং তোমাকে বুঝতে হবে অ্যাকচুয়াল মানির ভ্যালুয়েশনটা কী। আমি যে এই যে টাকা পয়সা, কারেন্সি, নোট যেটা নিয়ে ব্যবহার করছি, সেটাই কি অ্যাকচুয়াল মানি? এটা নয় কিন্তু। তোমার শুনলে খুব ভালো লাগবে আশা করি, যে কোনো ব্যক্তি লাইফে এমন একটা প্রফেশন বা এমন একটা কিছুকে যদি চুজ করে, যার মাধ্যমে সে মৃত্যুকালীন অবস্থা পর্যন্ত অ্যাবান্ডান্স অফ মানি অ্যাট্রাক্ট করতে পারবে, তার মানে এমন একটা কর্মকে তার চুজ করা উচিত যেটা তাকে আমৃত্যু পর্যন্ত ফল দেবে। সেটাই তোমার হচ্ছে মানি ফ্লো। তার মানে তুমি চুরি ডাকাতি করবে না, সেটা করলে তো তোমার জেল হাজতবাস হয়ে যাবে। এটা নয়, তুমি এমন একটা কর্ম করো যেখানে তোমার মানি ব্লকেজটাকে তুমি নিজেই কাটাতে পারবে। তার মানে তুমি মানি ব্লকেজ প্রথম থেকেই করছো, তোমার রয়েছে, বা তোমার অ্যাকচুয়াল হওয়া উচিত একজন হিলার বা একজন ডাক্তার। তুমি কি করছো? হোটেল ম্যানেজমেন্ট করতে যাচ্ছ, এটা তো হচ্ছে না। তো প্রফেশনটা ঠিকঠাক চুজ করা উচিত। মানে সেই ক্ষেত্রে কি রেকি হেল্প করে প্রফেশন চুজ করতে? অবশ্যই হেল্প করে, কারণ তোমার দিকভ্রষ্ট হওয়াকে, মানে তোমার চক্র সিস্টেম যদি ওই যে চলে যাচ্ছে এবার আজ্ঞাচক্র, আজ্ঞাচক্র যদি ভালো না হয়, তাহলে তোমার দিকভ্রষ্ট হতেই হবে। এবং মণিপুর চক্র যদি তোমার ডিস্টার্ব ফিল হয়, তাহলে তোমার বুদ্ধি কাজ করবে না। তার মানে পেটে পেটেই বুদ্ধি থাকে, মাথায় নয়। তার মানে এই চক্রগুলো যদি ওপেন না থাকে, তুমি তো দিকভ্রষ্ট হয়ে পড়বে, তোমার লাইফে তো স্টেবিলিটি আসবে না। সেইখানে দাঁড়িয়ে তুমি যদি শেখো, এই হিলিংগুলো শেখো, বা এই স্পিরিচুয়াল পাথের মধ্যে আসতে পারো, তাহলে তোমার সর্বাঙ্গীন উন্নতি হবে। মানে সেক্ষেত্রে মানিকেও অ্যাট্রাক্ট করা সম্ভব? অবশ্যই অ্যাট্রাক্ট করা সম্ভব। মানে তার জন্য কোনো কি মানে রেমেডি রয়েছে? তার জন্য রেমেডি রয়েছে, তুমি এইটা করতে পারো। ধরো কেউ রেকি শিখলো না, একটা কাজ করতে পারে, ফাইন্ড কাউন্ট ডিভাইন। ফাইন্ড কাউন্ট ডিভাইন, এই যে সুইচ ওয়ার্ডটা, এই সুইচ ওয়ার্ডটা যদি 43 দিন টানা করতে পারে। মানে কি করতে হবে জিনিসটা, পুরো প্রসেসটা কি করতে হবে? পুরো প্রসেস মানে এটা হচ্ছে স্পেশালি মানিকে অ্যাট্রাক্ট করার জন্য? হ্যাঁ, চুপ করে একটা ঘরের মধ্যে বসবে ঠিকঠাকভাবে, মানে শুদ্ধ বস্ত্রে। ভোরবেলা হলে খুব ভালো হয়। নিজের আজ্ঞাচক্রে কনসেন্ট্রেশন দিয়ে হাতটা এরকম করে রেখে বা এই রকম করে রেখে ফাইন কাউন্ট ডিভাইন, ফাইন কাউন্ট ডিভাইন, ডিভাইন, ফাইন কাউন্ট ডিভাইন। হোয়াইট লাইটে পুরো আজ্ঞাচক্রটা ভরে যাবে এবং তার সাথে মূলাধার চক্রটা এরকম মনে করতে হবে শুধু একটাই কথা, যে আমি মানি ম্যাগনেট, আমি অ্যাবান্ডান্স অফ মানিকে অ্যাট্রাক্ট করছি এবং আমি সঠিক কর্মের সাথে যুক্ত, যেটা দিয়ে মানুষকে এবং আমি নিজেকেও পরিপূর্ণ করে তুলতে পারি। এবং তাছাড়া মানি রেকি হয়, মানি রেকি বলে একটা রেকি হয়, সেইটা আমাদের মানি ব্লকেজ, এর ব্লকেজটাকে কাটিয়ে রোডটা ওপেন করে দেয়।
যাতে আমরা ঠিকঠাক কর্ম বা ঠিকঠাক পেশার সাথে যুক্ত হয়ে আমরা এই মানিকে অ্যাট্রাক্ট করি। মানে এটা 21 দিন, মানে এটা কতক্ষণ করে করবে সে? ফাইন কাউন্ট ডিভাইন 108 বার করে জপ করতে হবে 43 দিন। 43 দিন। এবং তারপরে কি হতে পারে? তারপরে মানির যে মানে আকর্ষণটা সেটা তার বেড়ে যাবে। কোনো না কোনো এমন কিছু অ্যাট্রাক্ট হয়ে গেল তার মধ্যে, যার মাধ্যমে সে এইবার মানিটাকে আকর্ষণ করতে পারে। হতে পারে তার একটা কাজ ভালো হয়ে গেল, এমন কোনো জায়গা থেকে তার অপরচুনিটি চলে এলো যেটাকে সে নিয়ে তার লাইফে ভালো কিছু করতে হতে পারে। তবে এইটা কিন্তু আবার ছেড়ে দিলে হবে না। আচ্ছা, মানে 43 দিন করলাম আমি, করে যখন হয়ে গেল আর একটা প্রসেস আছে রিলিজ রেজিস্ট্যান্ট। এটাও 108 বার করতে হবে। মানে ওরকম একটা ঘরে বসে 21 দিন করতে হতে পারে। আচ্ছা, তো আরও আর একটা, কোনো যদি কেউ ব্যবসার সাথে যুক্ত থাকে, প্রথম কথা বলছিলাম অরা বুস্টারটা ব্যবহার করতে পারো, তার অরাটা ভালো হয়ে যাবে। অরা বুস্টার জিনিসটা কি? অরা বুস্টার আমি তোমাকে একটু দেখাই। অরা বুস্টারটা ঠিক এই রকম এখানে লেখা আছে অরা বুস্টার। হ্যাঁ, তো এইটা সোনার বাটের মতো। এইটা আমাদের মানে কি হয়, মানি অ্যাট্রাকশান করে এবং নিজের অরাটাকে প্রোটেক্টিভ রাখে এবং অরাটাকে এক্সপ্যান্ড করে, অপরচুনিটি আনে আমাদের মধ্যে। তো আর একটা করতে পারে যারা ব্যবসার কাজে যুক্ত, তারা ক্লায়েন্ট অ্যাট্রাকশন অয়েল বলে আমার কাছে একটা অয়েল পাওয়া যায়, সেই অয়েলটা ব্যবহার করতে পারে ডিফিউজারে দিয়ে। তাহলে হচ্ছে ক্লায়েন্ট অ্যাট্রাকশান হয়। হ্যাঁ, এবং তার সাথে অবশ্যই সাইকিক অ্যাটাক রিমুভাল অয়েল যদি ব্যবহার করতে পারে, কারণ এই সময় অনেক কিছু নজর দোষ বা অনেক সময় মানি অ্যাট্রাকশান যখন হবে সাথে সাথে এটাও হবে, মানে এইগুলো করতে হয়। তাহলে মানি ফ্লোটা আরও ধরে রাখা যায়। কারণ শুধু মানি ফ্লো হলে হবে না, মানুষের নজর দোষ থেকেও নিজেকে বাঁচতে হবে। তাহলে সমস্ত কিছু স্টেবিলিটিভাবে থাকবে। হ্যাঁ, মানে এই প্রসেসটা যদি, এই দুটো প্রসেস যে দুটো তুমি বললে, এই দুটো যদি কেউ ফলো করে তাহলে সে নিজে একটা মানি ম্যাগনেটে পরিণত হবে। অবশ্যই। মানে সে প্রচুর পরিমাণ মানিকে অ্যাট্রাক্ট করতে, মানে শুধু মানি না, সাকসেসকেও অ্যাট্রাক্ট করতে পারবে। কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে পূর্বজন্মের কর্মফল আমাদের এই জন্মকে এফেক্ট করে। তো সেটা ঠিক কিভাবে পূর্বজন্মের কর্মফল আমাদের এই জন্মকে এফেক্ট করে, এবং সেই পূর্বজন্মের যদি আমার কোনো খারাপ কর্ম থেকে থাকে সেটাকে কাটানোর জন্য আমি ঠিক কী করতে পারি? এই জন্মের যে কোনো কর্মফল সুকৃত বা কুকৃত সেটা পূর্বজন্মের ভিত্তিতেই আসে। যদি তাই না হতো তাহলে তোমাকে আমি একটা কথা বলি, ভগবান শ্রীকৃষ্ণ জরা ব্যাধের হাতে মারা যেত না। তিনি তো রামচন্দ্র হয়ে তিনি তো বালিকে হত্যা করেছিল পেছন থেকে, এবং সেই কর্মফল হিসাবেও তাকেও এরকম কর্মটা নিতে হয়েছে, তীরবিদ্ধ হয়ে তাকেও মারা যেতে হয়েছে। এবং তুমি দেখো পিতামহ ভীষ্ম যে ছিল, তিনিও তো কোনো এক সময়ে কোনো একটা জন্মে সেই সাপটাকে তীরবিদ্ধ করে তার কাটা গাছের মধ্যে ফেলে দিয়েছিলেন, এবং কর্মফল স্বরূপ কুরুক্ষেত্রের যুদ্ধে তাকেও ওই সরসজ্জায় পড়ে থাকতে হয়েছিল। তা কর্মফল একটা ব্যাপার থাকেই এবং পূর্বজন্ম একটা ব্যাপার থাকেই, না হলে এমনি স্পিরিচুয়ালিটির মধ্যে কেউ ঢুকতো না বা পাস্ট লাইফ রিগ্রেশন করতো না। এবং পাস্ট লাইফ রিগ্রেশন করে আমি বলবো অনেক অংশে নিজের যেরকম এই জন্মটাকে ঠিক করা যায়, নিজের ভবিষ্যৎটাকেও ঠিক করা যায়। আচ্ছা, মানে সেটার একটা প্রসেস তোমাদের কাছে রয়েছে? হ্যাঁ, সেটার একটা প্রসেস আছে। এবার সেটা কটা সিটিং দিতে হবে সেটা প্রয়োগ সাপেক্ষ ব্যাপার, সেটা প্রয়োগ করে তারপরে সেটা মানে যে এটা কোনো ব্যক্তির, ধরো কোনো ব্যক্তির এরকম হতে পারে 2টো সিটিং লাগতে পারে, একটা সিটিংও অনেক সময় হয়ে গেল। মানে এটা কি সত্যি জানা সম্ভব যে পাস্ট লাইফে আমি কি ছিলাম? মানে প্রথম কথা আমি বলি, এটা আমি এরকম দেখেছি, অনেক মাস্টার আছে বা অনেক রিগ্রেশন থেরাপিস্ট আছে যে হিপনোথেরাপির মাধ্যমে পাস্ট লাইফ রিগ্রেশন দেখায়। তার মানে আমি হিপনোথেরাপি লাইক সম্মোহন, মানে পাতি বাংলা কথায় বলতে গেলে আমি বশীকরণ করে আমি পাস্ট লাইফ দেখাবো। বাহ, তাহলে আমার কি ক্রেডিট থাকলো?
তাহলে আমি এটা ভালোভাবেই বলতে পারি এবং আমি এটা দাওয়া করে বলতে পারি যে আমি যেটা মানে তাদেরকে দিয়ে দেখাবো, মানে সে যেটা দেখতে পাবে, সে তার ওই হালকা যে ট্রান্স, মানে যেটা আমরা শুয়ে থাকি, সেটা আমি এটা বলে দিই যে তুমি আমার ছাড়া কোনো কথা শুনতে পাবে না, সে শুনতেও পায় না। কিন্তু এটাও হয় যে তার যে দেখা, যেটা সে দেখলো পাস্ট লাইফ রিগ্রেশনে গিয়ে, রিগ্রেশনের সময়, সেটা সারা জীবন সে দেখতে পারবে, মানে মনে রাখবে। আচ্ছা, দেখতে পারবে না, সে সারা জীবন মনে রাখবে এটা, সেটা যেটা দেখবে। এবং সেটা আমি নিজের জন্য যেটা আমি দেখেছিলাম, আমি কে ছিলাম, কী এই ব্যাপার, কেন আমার লাইফে এরকম হলো, সেই কারণে আমি যখন আমার রাশিচক্রের সাথে মেলালাম, একজন আমার কাছে দেখে সে মেলাবে, অ্যাকচুয়াল সে যদি ভালো জ্যোতিষী হয় সে বলতে পারবে, কারণ রাশিচক্রের নবম ঘর দিয়েই তো পূর্বজন্ম বিচারেবল হয়। তাই বিচারটা যদি ঠিকঠাক করে করতে পারে, নবাংশ দেখে বা কোনো কিছু দেখে, তাহলে সে যদি বিচার করতে পারে, সে অবশ্যই বলতে পারবে সে পাস্ট লাইফে কী ছিল। এবং আমি আমারটা দেখার পর আমি এরকম বিচার করেছিলাম এবং আমি প্রমাণ পেয়েছি সত্যি অ্যাকচুয়াল হয় পাস্ট লাইফ রিগ্রেশন। কারণ আমি প্রত্যেকটা হিলিং থেরাপি বা হিলিং মোডালিটি যখন ঢুকি, আমি সেটা মানে ন্যাচারালিভাবে জেনে নিই আদৌ কি এটা সঠিক না আদৌ বেঠিক। কারণ আমি কিছু না পেলে এর মধ্যে এমনি আসবো না। ইউনিভার্সের এনার্জি দিয়ে কিভাবে নিজেকে হিল করে নিজের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সমস্যাগুলোকে দূর করা যায় এবং নিজে একটা হেলদি লাইফ লিড করা যায়, তাই নিয়ে একটা খুব সুন্দর আলোচনা হলো। মানুষ রেইকি সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেয়েছে। আশা করি আগামী দিনে আমরা আরেকটা এপিসোড করব নিশ্চয়ই এই টপিক নিয়ে। আচ্ছা, অবশ্যই। তো তাই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টে আসার জন্য। একদম, নমস্কার।